সরকার যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত দ্রুত কর্মসূচি বন্ধ হবে এবং সরকার সিদ্ধান্ত নিলে আমরা সকল রাজস্ব যোদ্ধাদের সাথে পরামর্শক্রমে আমাদের কর্মসূচি প্রত্যাহার করবে। এর মধ্যে কোনো ভুল নাই, কারণ দাবি পূরণ হলে পথে থাকার তো কোনো যুক্তি নাই। আমাদের কাজ রাজস্ব আহরণ করা, আমরা সেটাই করতে চাই। আপনারা কোনোদিন আমাদেরকে দেখেন নাই, আমরা কখনো কোনো দাবি নিয়ে বাইরে আসি নাই। আপনারা জানেন যে এই রাজস্ব ব্যবস্থাপনায় জীর্ণ শীর্ণ অফিসের ভেতরে বসেও কিন্তু আমরা এটা প্রেজওয়ার্দি কাজ না। আমরা যে কাজটা করি সারা পৃথিবীতেই ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এটা প্রেজওয়ার্দি কাজ না আসলে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা কিন্তু সবকিছু করে যাই। আমরা কখনো সামনে এসে বলিনি কোনো কিছু। আজকে কেন এসেছে হাজারে হাজারে? কারণ তাদের একটাই দাবি, এই রাজস্ব ব্যবস্থা 100 বছরের প্রতিষ্ঠিত রাজস্ব ব্যবস্থা, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এর গ্রাফ কেবল উপরের দিকেই গেছে। দুর্নীতির দায়ে বারবার এই রাজস্ব ভবনকে, রাজস্ব বিভাগকে দায়ী করা হয়। আপনারা দেখেছেন গত 10 বছরে টিআইবির এই যে দুর্নীতির চার্ট, তার মধ্যে প্রথম 12 জনের মধ্যে রাজস্ব বিভাগ নাই। কিন্তু দুর্নীতি সব জায়গায় আছে, সেটার জন্য যা ব্যবস্থা গ্রহণ করার সেটি যথারীতি চলবে, তা নিয়ে কারোরই কোনো আপত্তির জায়গা নেই। আমরা কখনো বলিও নি সেই কথাটি। বাট কেন আজকে এই 100 বছরের প্রতিষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনা ভেঙে দিতে চাওয়া হচ্ছে সরকারের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেনে নেবার পরও? আপনারা শুধু একটা জিনিস আমরা দেশবাসীকে জানাতে চাই, সরকার যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজস্ব ব্যবস্থার সংস্কার মেনে নিয়েছে, আমরা সরকারের কাজ করছি। সরকারের কাজ করতে এসে আমরা বাধাগ্রস্ত হয়ে আজকে পথে। পৃথিবীতে বোধহয় এমন নজির নাই। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আবারও জানাতে চাই, আপনার সানুগ্রহ হস্তক্ষেপে প্রথম পর্যায়ে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তি পেয়েছিলাম, আবারও এখানে অন্যায্যতার সৃষ্টি করা হয়েছে। আপনি আবারও আপনার সরাসরি হস্তক্ষেপ ছাড়া এটি সমস্যার সমাধান সম্ভব নয়। আপনি আমাদেরকে উদ্ধার করুন, আমরা কাজে ফিরে যেতে চাই। আমরা দেশবাসীর কাছে চিরপ্রতিজ্ঞ, রাজস্ব আহরণের কাজটি আমাদের একমাত্র কাজ। পরিষদের দাবি দেওয়া যে চেয়ারম্যান মহোদয়ের অবসরণ, ঐক্য পরিষদের দাবি অবসরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না, এটা ঐক্য পরিষদের নির্দেশনা। যেহেতু নির্দেশনা, আমাদের ঐক্য পরিষদের আমরা যারা সংগঠনে আছি আসতে বাধ্য হয়েছি এ দাবি দেওয়া আদায়ের, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে। সুতরাং আমাদের আজকে হাজার হাজার লোক এই ঐক্য দাবির সঙ্গে একমত পোষণ করেছে। সে দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয়ের অবসরণ না যাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন। আজকে চারপাশে তাকিয়ে দেখছেন, এখানে একটা রাজস্ব যোদ্ধাদের একটা গণজোয়ার তৈরি হয়েছে। গতকাল রাতে একটা নিপীড়নমূলক আদেশ করা হয়েছিল আজকের যাতে আন্দোলনে, এই যৌক্তিক আন্দোলনে কেউ যাতে না আসতে পারে তার জন্য একটা অফিস আদেশকে জারি করা হয়েছিল। কিন্তু যখন জানেন একটা এত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন এই প্রতিক্রিয়াই হয়। আজকে কিন্তু আমাদের ঘোষিত এই মার্চ টু এনবিআর কর্মসূচি অত্যন্ত সফলভাবে পালিত হচ্ছে এবং আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন লাগাতার শাটডাউন এক্সিকিউট হচ্ছে। আপনি জানেন গত 2 মাস ধরে আমরা যে আশা করেছিলাম এই জট খুলবে, আলোচনার পথ উন্মুক্ত হবে, আমাদেরকে নিয়ে গ্রহণযোগ্য একটা সমাধান করা হবে, এনবিআর চেয়ারম্যান প্রতিদিন এই পরিস্থিতি জটিল করে আজকে আমাদের এই পর্যায়ে ঠেলে দিয়েছে। আর গতকাল রাতেও বিভিন্ন মিথ্যা সংবাদ দিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আমরা দাওয়াত পেয়েছি বা যাচ্ছি, বিভিন্ন কথা বলা হয়েছে। আমাদের অবস্থান খুব পরিষ্কার, আমাদের যদি সঠিকভাবে প্রপারলি দাওয়াত দেওয়া হয়, আলোচনার জন্য ডাকা হয়, সেখানে আমরা বসে সিদ্ধান্ত নেব। এই পর্যায়ে আমি বলতে চাই 2টি ব্যাপার, এনবিআর চেয়ারম্যান অপসারণ করতে হবে, আর অর্থ উপদেষ্টা বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যদি আলোচনার জন্য ডাকা হয়, আলোচনার পথের জন্য আমরা পজিটিভ আছি, আমরা এটা সবাই বসে সিদ্ধান্ত নেব। আমাদের হচ্ছে আসলে আমরা যেটা ছিল যে আমাদের 12ই মে যে রাতের অন্ধকারে যে অধ্যাদেশটা পাশ হয়েছিল, সেখানে এনবিআর এর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজস্ব ব্যবস্থাপনায় অন্য অনেক লোকের অন্তর্ভুক্তিকরণ ছিল, হ্যাঁ, অন্য ক্যাডার বা অন্য কিছু, যেখানে আমরা বছরের পর বছর একটা বিষয় নিয়ে কাজ করছি এবং কর এবং কাস্টমস হচ্ছে অবশ্যই একটা টেকনিক্যাল ক্যাডার, টেকনিক্যাল অনেক বিষয় রয়েছে যেটা হঠাৎ করে একজন মানুষের শেষে বোঝা সম্ভব না। তখন আমরা যে আন্দোলনটা করি, সেই আন্দোলনের প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেন যে ঠিক আছে, ঐক্য পরিষদ অন্যান্য সবার সাথে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নতুন করে একটা অধ্যাদেশ তৈরি করবেন। তার এই প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষিতেই আমরা কিন্তু আমাদের কার্যক্রমকে বন্ধ করে দিই, স্থগিত করি এবং আমরা ঘরে ফিরে যাই। আমরা আমাদের কাজ করছিলাম, কারণ তখন জুন মাস, আমরা যেভাবে বাজেট কালেকশনও করছিলাম, একই সাথে পরবর্তী
পরবর্তী সেমিনার আয়োজনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছিলাম। ঈদের পরে যখন আমরা সেমিনার আয়োজনের জন্য একটা রুম চাই যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করার জন্য, তখন এনবিআর থেকে কোনো রুম বরাদ্দ দেওয়া হয় না আমাদেরকে। পরবর্তীতে পুনরায় আমরা একটা রুম বরাদ্দ চাই যে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করব সেমিনারের জন্য, তখন আমাদেরকে দেয়া হয় নাই রুম। পরবর্তীতে আমরা একদম আমাদের প্যাডে আমার সিগনেচার এবং সভাপতির সিগনেচারে একটা রুম চাওয়া হয় অফিসিয়ালি, সেটাও চেয়ারম্যান স্যার আমাদেরকে দেন নাই। এবং আমরা খবর পেয়েছি যে ওখানে আমাদের সংস্কার কমিশনের একজন গিয়েছিলেন যে ওদেরকে রুম দেয়া হোক, ওরা কাজ করতে চাচ্ছে। তখন চেয়ারম্যান স্যার বলছেন আমি ঐক্য পরিষদকে চিনি না বলে উনি আমাদের আবেদনটা ছুঁড়ে ফেলেছেন। এটা আমাদের দেখা না, চোখে দেখা না, এটা আমাদের শোনা কথা। তো তখন আমরা ভাবলাম যে আসলে আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, অথচ অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কথা ছিল যে আমরা একটা পরিশোধিত পরিমার্জিত একটা অধ্যাদেশ তৈরি করব। তাহলে কি আমরা ডেডলাইনটা মিস করে যাচ্ছি? তখনই আমরা এই আন্দোলনে আসলাম যে আমাদেরকে ইচ্ছা করেই আমাদেরকে এইটা ডিলে করা হচ্ছে। 5টা দাবি তো ওইভাবে না, আমাদের এখন মূল দাবি হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার থাকতে পারবেন না, কারণ চেয়ারম্যান স্যারের যে কনসেপশন এবং আমাদের কনসেপশন টোটালি ডিফারেন্ট। সো উনি থাকলে আমাদেরকে আমাদের মতন করে অধ্যাদেশ তৈরি করা বা রাজস্ব সংস্কার করা সম্ভব হবে না। আমাদের আজকে যে এই রাস্তায় বসে পড়া, এটির জন্য আমরা মনে করি আমাদের চেয়ারম্যান মহোদয় দায়ী, কারণ তিনি আমাদের সাথে সরকারের একটি দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছেন। আমাদের রাজস্ব সংস্কার বা রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের যে দূরত্ব সৃষ্টি করে আজকে আমাদেরকে এই রাস্তায় বসিয়েছেন, এটির জন্য তিনি দায়ী। আমরা সকলে এই জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ, ট্যাক্স এবং কাস্টমস মিলে গঠিত, আমরা সকলে আমাদের এই সংস্কারের পক্ষে। আমরা সকলে চাই যে রাজস্ব ব্যবস্থাপনাটি বাংলাদেশ যেভাবে নতুনভাবে গঠিত হয়েছে, বাংলাদেশের এইখানে স্বৈরাচারদের নিপাত ঘটেছে, স্বৈরাচারী মনোভাব থেকে যেন সরে আসে তিনি। আমাদের যৌক্তিক আন্দোলনটিকে আমরা কেন যৌক্তিক বলি, তার কারণ হচ্ছে আমরা এই সংস্কারটিকে দেখি এমনভাবে যেন এখানে আমলাতান্ত্রিক জটিলতাকে দূর করা যায়, এখানে পাবলিক যেন সার্ভিস পায়, এটি যেন ডিজিটালাইজেশন করা হয়, এই সংস্কারটি এমনভাবে যেন করা হয় যেন এটা গ্লোবাল প্র্যাকটিসের সাথে সুসংগঠিত থাকে। গ্লোবাল প্র্যাকটিসটাকে মাথায় রেখে যেন আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনাটিকে সংস্কার করা হয়। কিন্তু এখানে বারে বারে দেখা যায় যে আমাদের এই চেয়ারম্যান মহোদয় এবং তার সাথে গুটি কয়েক ব্যক্তি সরকারের সাথে একটি ডিস্টেন্স ক্রিয়েট করে এটিকে সরকারের কাছে ভুলভাবে উপস্থাপন করছেন। এই ভুলভাবে উপস্থাপন করে আজকে 144 ধারা জারি করা, আজকে আর্মি, কোস্টগার্ড, র্যাব সকলকে দিয়ে এখানে বল প্রয়োগ করার মাধ্যমে আসলে এটিকে আরো জাগ্রত করেছে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এটা বাংলাদেশে কি কোথাও নজির আছে যে একজন সচিব এরকম আর্মি, পুলিশ, কোস্টগার্ড সকল কিছুর প্রোটেকশনের মাধ্যমে অফিস করে যান? আজকে তিনি শনিবারের দিন অফিস খোলা রেখেছেন, কিন্তু খোলা রেখে কি কাজ? এখানে অফিসের গেট বন্ধ, অফিসে কোনো পাবলিক সার্ভিস নেওয়ার জন্য যেতে পারছে না, এখানে কোনো অফিসার ভিতরে ঢুকতে পারছে না। তাহলে উনি ভিতরে বসে কি বুঝাইতে চাচ্ছেন? না, এরকম লেটার আমরা পাই নাই। আর এটা আসলে এখানে জানেন আপনারা, এটা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এটি সবাই ধারণ করছে। ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটের মানুষ মনে করছে যে এটি একটি স্বৈরাচারী মনোভাব। কারণ এখানে তো বাংলাদেশের সূত্রপাতের পর থেকে কখনো আপনার ট্যাক্স এবং কাস্টমসের মানুষ সুশৃঙ্খল ভাবেই অফিস করতেন, এখানে কখনো ইনডিসিপ্লিনের মতো কোনো ঘটনা ঘটেনি। তাহলে আজকে কি এমন হলো যে সবাই সারা বাংলাদেশ থেকে এখানে জড়ো হয়ে আজকে আপনার এই দাবির পক্ষে যুক্তিসঙ্গত ভাবে উপস্থাপন করছেন নিজেদেরকে? এটি আমাদের কথা। কেন নেমেছি? আমরা তো আসলে আন্দোলন স্থগিত করেছিলাম, আন্দোলন স্থগিত করে আমরা রাজস্ব আদায়ে মনোনিবেশ করেছিলাম। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার করার জন্য যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, সরকার থেকে বলা হয়েছে যে সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এটা সংশোধন করা হবে, এবং সেটার যখন আমরা উদ্যোগ নিচ্ছিলাম তখন এটা বাধা হয়ে দাঁড়ান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এবং তিনি একটা কমিটি করেছেন আমাদেরকে বাদ দিয়ে এবং তার যারা সহচর তাদেরকে নিয়ে, এবং ওরা আমাদের আন্দোলনে বিভিন্ন সময় বাধা সৃষ্টি করেছেন, তারপরে তাদেরকে নিয়ে তিনি কমিটি করেছেন। আমরা এরপরে অনেকবার ওনাদের সাথে বসতে চেয়েছি, কিন্তু আমাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডে একটা রুম বরাদ্দ দেওয়া হয় নাই, আমরা মাটিতে বসে মিটিং করেছি।
তারপর আমরা আন্দোলনে যাই নাই, কিন্তু যখন দেখলাম যে কোনোভাবেই আমাদেরকে আমাদের কথা বলতে দেওয়া হবে না, অংশীজনদের কথা বলতে না দিয়ে এই অর্ডিন্যান্স সংশোধন করার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।